সবার প্রথমে সবাইকে জানাই শুভ তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পুজো প্রায় চলেই এলো একদম দোরগোড়ায়। আর দেখো পুজো যত আসছে তত মেঘের মুখটাও ভার হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, রাত্রেও দেখো একদম জল জমে গেছে। তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে যাবো মেয়ের স্কুলে, কারণ আজকে আমাদের মেয়ের স্কুলে পিটিএম আছে। তো ওই জন্য আজ একটু তাড়াতাড়ি সবার আগেই উঠে গেছি ঘুম থেকে। উঠে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। তাড়াতাড়ি করেই বেরিয়েছি, একটু টেনশনের মধ্যেই আছি যে পিটিএম একটুখানি ভয় লাগেই যে মেয়ের সম্বন্ধে আবার কি বলবে। আমার মেয়ে তো খুব শান্ত মেয়ে, তোমরা তো সবাই জানো, তাই জন্য একটু ভয়টা বেশিই লাগে। আর দেখছি আকাশের মেঘটা কি ভার হয়ে আছে, মনে হচ্ছে আবার এক পশলা বৃষ্টি এক্ষুনি আসবে। এই যে পুজো পুজো ভাব, আর দেখো এর মধ্যে এরকম বৃষ্টি। তো এরপর পিটিএম থেকে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার একটু রান্না বসাবো, কারণ আজকে এখনও দেখছি আবার বৃষ্টি পড়ছে। তো এখন চলো রান্নাটা করে নিই। তো আজকে রান্নার মধ্যে করলাম খুব ইচ্ছা করছিল সকাল থেকে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে। তাই জন্য আজকে বাসার সময় একটু ডাল এনেছিলাম, মুগের ডাল, আর গোবিন্দভোগ চাল আমার ঘরেই ছিল, যেহেতু আমার মেয়েকে মাঝে মধ্যে দিই। আর একটুখানি ডিম নিয়ে আসলাম, ডিম অল্প ছিল তাই একটু ডিম নিয়ে আসলাম, আর একটু গোল গোল করে আলু ভাজা খেতে খুব ইচ্ছা করছিল। তা ভাবলাম আজকে এটা লাঞ্চে এটাই করি। আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, কিন্তু আমার আজকে খুব ইচ্ছা করছিল, তা ওই জন্যই বানালাম। বানানোর পর এবার বিকেলে যেই ভাবলাম একটুখানি বেরোবো, দেখো বিকেলে আবার দেখছি মেঘ করেছে, মেঘ ডাকছেও, মানে আবার বৃষ্টি আসবে। তা বলতে না বলতেই বৃষ্টি এসেও গেছে, আর এই অন্ধকারের মধ্যেই আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে জোরে কতটা বৃষ্টি পড়ছে, আমি তোমাদের ক্যামেরায় ঠিক দেখাতে পাচ্ছি না, কারণ এক হাতে ছাতা ধরে আছি, আবার জল পড়লে এই দেখো এবারে বুঝতে পারবে যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু জানাচ্ছি। মাঝে মাঝে একটু নিজের জন্য একটু সময় দেওয়াটা খুব দরকার, জানো তো, তাই জন্য একটু নিজেকে সময় দেওয়ার জন্যই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কোথায় চলে এলাম। হ্যাঁ, এসেছি একটুখানি নিজের জন্য একটু রূপচর্চা করতে, বলতে পারো রূপচর্চাটা ঠিক হেয়ারের চর্চা করতে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, প্রায় যত্ন না নিয়ে জানো তো এরকম হয়ে গেছে। এখন আর সময় পাই না, সবাইকে দেখছি খুব স্মুথনিং করছে, বুটক্স ট্রিটমেন্ট করছে, কেরাটিন ট্রিটমেন্ট, এখন আর সেরকম আর হয়ে ওঠে না। আগে যখন মেয়ে ছিল না, মানে যখন আমার বিয়ের আগে, তখন কতবার যে স্মুথনিং বা স্ট্রেটনিং করিয়েছি বলার মতো না। আর এখন তো ওটা ভাবলেই ভয় লাগে যে 3 দিন মানে চুল খুলে থাকতে হবে, ওই ব্যাপারটাই মানে একটা আতঙ্কের। আমার মেয়ে তো রাখতেই দেবে না 3 দিন ধরে। তো যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম, কিন্তু আমার একটু লেট হয়ে গেছিলো, জানো তো, বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে মেয়েটা আমার ঘুম থেকে উঠে গিয়ে খুব বায়না করছিল, তাই জন্য ওরা আমাকে একটুখানি বসিয়ে রেখেছিল। তো এরপর আমার শ্যাম্পুটা করে নিচ্ছিলাম। শ্যাম্পুটা করলাম। তো কি বলো তো, অ্যাপয়েন্টমেন্ট করে এলেও এটা যেহেতু আমার দোষ, সেহেতু তো আমাকে তো দোষটা মানতেই হবে। তাই 1 ঘন্টাও লাগেনি, ঠিক ওই আধ ঘন্টা 45 মতো আমাকে একটু বসতে হয়েছিল। আমার টাইমিং ছিল 5টায়, কিন্তু আমি এসেছি 6টায়, জানো, এবার এই কারণে। তো দেখতে পাচ্ছ হেয়ারটাকে ওয়াশ করাচ্ছি প্রায় কতদিন পর, মানে প্রত্যেক বছরই আমি এই পুজোর সময় করে হলে একটুখানি চুলটা করি। তো এরপর আমি স্পা করাবো, লরিয়ালের স্পা। আমি স্পা জানো তো সাধারণত কবে করেছি আমার সেটা মনে নেই। যখন চুল স্ট্রেটনিং করিয়েছিলাম প্রথমবার, তখন আমি স্পা করেছিলাম। তারপর থেকে আর এইসব স্পা পায়ের দিকে আর এগোইনি বলতে গেলে। ওই হাইলাইটটা আমি করি সাধারণত। আর আমার চুলটা এতটাই রাফ হয়ে গেছে, এত পরিমাণে চুল ওঠে না গো। কিছুটা হতে পারে আমাদের এখানকার হয়তো জলের জন্য, তো কিছুটা ওরাও দেখে বলছিল যে আমাকে কেরাটিন কোনো ট্রিটমেন্ট করে নেওয়ার জন্য, কিন্তু আমার হাতে কী বলো তো, সময়টাই সবথেকে ভালো, সময়টাই নেই, আর যত্ন করার মতো টাইমটা, এই সময়ের অভাব, এই দুটোতেই সময়ের অভাবটা নেই বলেই, কিছু করার নেই বলেই মানে আমার এগুলো করা। তো আমি ওদেরকে বললাম যে একদিন আমি নিশ্চয়ই টাইম করে আসবো, এসে আমি করব, কারণ এইসব কেরাটিন ট্রিটমেন্ট বা স্মুথনিং বা স্ট্রেটনিং বা বুটক্স এগুলো যাই করো না করো, মিনিমাম তোমার 3 থেকে ওরা বললো 4 ঘন্টাটাও টাইম লাগেই, আর এতটা টাইমিং তো সম্ভব না। আর কতদিন পর দেখো তো হেডে একটা ম্যাসাজ করছি, কি যে ভাল লাগছে না, মনে হচ্ছিল পুরো ঘুম পেয়ে যাচ্ছিল, আর এরা এত সুন্দর করে করছিল না। তো এরপর স্পাইর দেখতে পাচ্ছ মেশিনটা বসিয়ে দিয়েছে। আর এটা কোথায় তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। তো আমি অবশ্যই বলবো তোমরা একবার এই পার্লারে একবার একটু এসে ভিজিট করে যেও। আর এখানে প্রাইসগুলো খুব তোমাদের বাজেটের মধ্যে, তো অবশ্যই বলবো
একবার হলেও কিন্তু এখানে এসে একটুখানি ঘুরে যেও, আশা করি তোমাদের সবার খুব ভাল লাগবে। আর মানে এখানকার যে ওনার আছে বা ওনার যে সার্ভিসের যে সমস্ত ছেলেরা আছে তাদের বিহেভিয়ারও সত্যি খুব সুন্দর লেগেছে আমার। বিশেষ করে এদের মানে সবথেকে বেশি কী ভালো লেগেছে তো হেয়ার কাটিংটা আমি অনেকের ক্ষেত্রে এদের রিভিউটা দেখেছিলাম, সেই দেখেই আমি আরও এসেছিলাম। তো খুবই ভালো, তোমরা একবার হলেও এখানে একবার এসে একটুখানি ভিজিট করে যেও। তো দেখতে পাচ্ছ আমার স্পা অলরেডি হয়ে গেছে, তো ওরা ওয়াশ করে দিয়েছে, এবার আমার চুলটাকে কাটিং করা হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমার একটুখানি মুখের সঙ্গে যেরকম মানানসই যেটা তোমাদের ভালো লাগে তো সেরকম একটা কিছু কেটে দাও, বেশি ছোট করতে বারণ করলাম। তো এবার আমার কাটিং দেখছো হয়ে গেছে, তো একটু সেট করে দিচ্ছিল। তো সেট করবে কি তাও যিনি কাটছিলেন তিনি বলছিলেন যে আমার চুল প্রচণ্ডই রাফ হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। তো এরপর দেখতে হচ্ছে এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো আমার এই ফাইনাল লুকটা এবার অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমরা একবার কিন্তু এখানে এসো অবশ্যই। আমি তোমাদের লাস্টে ঠিকানাটা এবং সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সুভাষগ্রামে ট্রেনে নামলে একেবারে ডাউন প্ল্যাটফর্ম থেকে একটু সোজা এগিয়ে এলেই একদম ভ্যান স্ট্যান্ডের কাছে হচ্ছে তোমাদের এই মাক্স ফুশন ইউনিসেক্স সেলুন। তো একবার কিন্তু এসো। আমার টোটাল হচ্ছে স্পা আর কাটিং, লরিয়েলের স্পা যেহেতু করেছিলাম, তো এই দুটো মিলিয়ে আমার টোটাল পড়েছিল হচ্ছে 1100। তো অবশ্যই এটা আমার বাজেটের মধ্যেই পড়েছিল। তো একবার হলেও তোমরা এসো। আর কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা এবং আমাকেও কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এরপর তো বাড়ি চলে এসে তো এবার খেয়ে টেয়ে নেবো, ঘুমাবো। তো সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই।